নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি তোমাদেরকে কাউন্সিলের জিওগ্রাফি ক্লাসরুমে। আমি সংহতি ম্যাডাম, সংহতি মজুমদার, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের সহশিক্ষিকা। আর তোমাদের সাথে আমার সেমিস্টার 4 এর পপুলেশন জিওগ্রাফি নিয়ে একটু আলোচনা হয়েছিল, ক্লাস হয়েছিল। তো একই রকম আবার সেমিস্টার 3 এ যে পপুলেশন রয়েছে, যেটা কিনা মেনলি আসছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পপুলেশন জিওগ্রাফি। তো ফার্স্টে তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এখানে একটা কন্টেন্ট রেডি করেছি। কন্টেন্টের মধ্যে আমি বলে দিয়েছি যে তোমাদের এই সেমিস্টার 3 তে কোন কোন জায়গাগুলো রয়েছে। কি রয়েছে? ফার্স্টে আছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেন্সিটি অফ পপুলেশন। এটা কিন্তু টোটাল ওয়ার্ল্ডের কোথায় কিরকম ডিস্ট্রিবিউশন রয়েছে এবং কিরকম ডেন্সিটি অফ পপুলেশন কোথায় থাকছে সেই টপিকগুলো, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা আছে। তারপরে আছে ডিটারমিনেন্টস অ্যান্ড মেজার্স অফ পপুলেশন গ্রোথ। এই গ্রোথের মেজার্স গুলো কি কি? মেনলি বার্থ রেট, ডেথ রেট অ্যান্ড মাইগ্রেশন। একই রকম মাইগ্রেশনের মধ্যে আবার কিছু জিনিস আলাদা করে দেওয়া আছে, যেখানে আছে ডেফিনেশন অফ মাইগ্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টাইপস অফ মাইগ্রেশন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ এজ, সেক্স, পিরামিড। তো এই তিনটে বিষয় নিয়ে তোমাদের কিন্তু পপুলেশন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা থাকছে। আমার টোটাল জিনিসটাকে একসাথে না করে আমি কিন্তু দুটো ভাগে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করব। ফার্স্টে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন এন্ড ডেন্সিটি পপুলেশন নিয়ে একটাতে আলোচনা হবে, এবং তারই প্যারালাল, তারই সাথে সেকেন্ড একটা ভিডিও থাকবে। সেই ভিডিওতে কিন্তু আমরা সেকেন্ড আর থার্ড যে পয়েন্টসটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের একটু মাথায় রাখতে হবে যে আমাদের এই সেমিস্টার 3, সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 মানে সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। ওখানে আছে বিভিন্ন, এই যে বিভিন্ন রকমের শর্ট কোয়েশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু অনেক রকমের টাইপ আছে। সেই প্রত্যেকটা টাইপ কিভাবে আসতে পারে তোমরা সেগুলো নিশ্চয়ই ক্লাস 11-এ যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তখন সেগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছো, ওয়াকিবহল তোমরা। একই সাথে এবার ওই রকম ওই কোয়েশ্চেন প্যাটার্ন গুলোতেই আমরা এবার কিন্তু সেমিস্টার 3 এর পড়াগুলো করব। পপুলেশন চ্যাপ্টারটা যে কোনো শুধুমাত্র পপুলেশন মানে হিউম্যান জিওগ্রাফি বলো বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই দুটো ক্ষেত্রে মানে যেটা আমাদের ধরো সেকেন্ড আর থার্ড ইউনিটের মধ্যে পড়ছে, সেই জায়গাতে এই শর্ট কোয়েশ্চেনের জন্য যেগুলো খুব বেশি মনে রাখতে হয় সেটা হচ্ছে তোমাদেরকে সালগুলো মনে রাখতে হবে, আর বিভিন্ন জনের দেওয়া ডেফিনেশন হয়তো সেগুলো একটু মনে রাখতে হবে। এগুলো কিন্তু খুব মাইনরলি ফলো করতে হবে। যখন তোমরা সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার করছিলে তার ক্ষেত্রে যেমন বলেছিলাম যে সেখানে যেমন সংজ্ঞা, পার্থক্য এগুলোকেও মাথায় রাখতে হচ্ছিল, বা একটু এলাবোরেট কোয়েশ্চেন্স গুলো আমরা আলোচনা করেছিলাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধে একটা দিক, তোমাদেরকে বড় করে কোনো প্রশ্ন পড়তে হচ্ছে না। তোমরা কি করবে, কিভাবে পড়বে? প্রথমত তোমরা জাস্ট 12-এ উঠলে, বা 12-এ ওঠা তোমাদের 11-এর পরীক্ষা শেষ মানেই কিন্তু বুঝতে হবে যে তোমরা কিন্তু 12-এ উঠে গেছো, এবং তার পরের দিন থেকেই তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও। ঠিক আছে, নিজের পক্ষে 2-3 দিন ওয়েট করো, তারপরে কিন্তু এবারে পড়াশোনা শুরু করো। তোমরা একটা রুটিন তৈরি করে ফেলো যে কোন সাবজেক্টটা দিনের কোন সময়টা পড়বো, কতটুকু সময় আমি ঘরে থাকছি, সেই সময়ের মধ্যে কোন কোন সময়ে আমি কোন কোন বিষয়টা পড়বো, এবং নিজেরাই কিন্তু ঠিক করে ফেলো যে নেক্সট যে আমাদের থার্ড সেমিস্টার আছে মোটামুটি আমাদের কোন সময়টাতে হতে পারে, আমরা কত মাস মাঝে পেতে পারি। তাহলে সেই সময়টাকে ডিসাইড করে নাও যে আমরা এতদিনের মধ্যে যে সিলেবাসটাকে একবার কমপ্লিট করে আরেকবার তারপর রিভিশন দিব। আর এখানে নম্বর তোলার ক্ষেত্রে সব থেকে সুবিধার জায়গায় কিন্তু যে রিভিশন দাও, বারবার ধরে পড়ো, রিডিং দাও, তাহলেই হচ্ছে। তোমাদের কিন্তু বড় করে কোনো পড়াশোনা করতে হচ্ছে না, এটা খুব সুবিধার জায়গা। মানে শুতে বসতে ঘুমোতে ঘুমোতে একটু একটু করে পড়ে ফেলো, রিডিং দিতে থাকো, আর হাতে একটা পেন্সিল রাখো, সেই পেন্সিলে করে যেখানে ইম্পর্টেন্ট গুলো মনে হচ্ছে সেইগুলোকে আন্ডারলাইন করতে থাকো। নেক্সট টাইম যখন পড়বে তখন দেখবে ওই আন্ডারলাইন জিনিসটা তোমার দুবার করে পড়া হয়ে যাচ্ছে। তারপরে যখন পরীক্ষার আগে রিভিশন দেবে তখন দেখছো ওই জিনিসগুলো অলরেডি তোমার মনে আছে কিছুটা। তাই জন্য তোমরা কিন্তু জাস্ট বইটা খোলো, থরলি পড়তে থাকো, যে কোনো সাবজেক্টের জন্যই বলবো, এবং সেগুলোকে একটু আন্ডারলাইন করতে থাকো, যে জায়গাগুলো দেখছো একটু মোটা হরফে লেখা আছে বা ইম্পর্টেন্ট বলে তোমারও মনে হচ্ছে।
তো আমরা তোমাদের উপর আমি অনেকটা বেশি ভরসা করতে পারি, তোমরা একটা খুদে খুদে জিওগ্রাফার। তো তোমরা নিজেদের মতন করে বইয়ের মধ্যে আন্ডারলাইন করে এখনই পড়তে শুরু করো। আর তোমাদের সাথে আমাদের কাউন্সিলের দেওয়া প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বিভিন্ন রকমের যে সেমিস্টার 3 সেমিস্টার 4 এর যে তোমরা ডেটাগুলো পাচ্ছ, তোমরা ক্লাসগুলো পাচ্ছ, সেই ক্লাসগুলো কিন্তু একটু ফলো করতে থাকো। তাহলে আশা করছি স্কুলের পড়া আগেই তোমরা কিন্তু কাউন্সিলের এই পেজগুলো ফলো করলে অনেকটা বেশি এগিয়েও যেতে পারবে। নিজেদের মতন করে পড়া শুরু করো। অল দ্য বেস্ট। শুরু করছি তাহলে আমরা কনসেপ্ট অফ পপুলেশন জিওগ্রাফি। তো তাহলে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, এই হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল মানে কি? মানবীয় ভূগোল তোমরা আগে পড়েছো হয়তো। মানবীয় ভূগোল মানে হচ্ছে যে যখন যেটা যেই যেই বিষয়গুলো মানুষের সাথে যুক্ত, মানুষ যেই বিষয়গুলো পরিবর্তনে সাহায্য করছে, সেটা হতে পারে কোথাও জনবসতি গড়ে তুলতে, কোথাও কৃষি জমি গড়ে তুলতে, আবার কোথাও হচ্ছে জনসংখ্যাগত পরিবর্তন করতে। মানুষ যা যা পরিবর্তন করছে প্রাকৃতিক পরিবেশের ওপরে, সেগুলোই কিন্তু মানবীয় ভূগোলের মধ্যে পড়ে। মানবীয় ভূগোলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে পপুলেশন জিওগ্রাফি, জনসংখ্যা ভূগোল। তাহলে এবার জনসংখ্যা ভূগোল এই বিষয়টার মধ্যে কি থাকবে? কোনো একটা নির্দিষ্ট পরিসর, নির্দিষ্ট ক্ষেত্র, সেই ক্ষেত্রে জনগণের সংখ্যা মানে আকার, তাদের গঠন, তাদের বৈশিষ্ট্য, কেন ওইখানে অতটাই জনসংখ্যা রয়েছে, তার বেশি বা কম হয়নি, আবার ওখানে অতটা জনসংখ্যা থাকার জন্য তার ফলাফল কি হচ্ছে, মেরিট ডিমেরিটস কি, এই বিষয়গুলোই কিন্তু জনসংখ্যা ভূগোলের মধ্যে থাকে। এবং এই যে বিষয়টা থাকছে সেই সম্পর্কে প্রথম আমাদের কাছে আলোকপাত যিনি করেছেন জনসংখ্যা ভূগোলের ক্ষেত্রে, তিনি হলেন থমাস ট্রিভার্থা। থমাস ট্রিভার্থা কিন্তু শুধুমাত্র যে পপুলেশন জিওগ্রাফিতেই আমাদেরকে অনেকটা তার অবদান রেখে গেছে আমাদের সামনে তা না, তার সাথে সাথে উনি কিন্তু ক্লাইমেটোলজির মধ্যেও কিন্তু যে ওয়ার্ল্ড ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট যেটা, সেই ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু ওনার তত্ত্ব খুবই প্রচলিত। যাই হোক, তো ওনাকে বলা হয় কি না ফাদার অফ পপুলেশন জিওগ্রাফি, তার এতটা বেশি অবদানের জন্য, বা ভূগোলের জনসংখ্যা ভূগোলের জনক বলা হয়। তার যে এই গ্রন্থটা এর জিওগ্রাফি অফ পপুলেশন ওয়ার্ল্ড প্যাটার্নস, এর মধ্যে কিন্তু জনসংখ্যা সংক্রান্ত বেশ কিছু তথ্য এবং বেশ কিছু বৈশিষ্ট্য উনি প্রথম তুলে ধরেন আমাদের সামনে। সেই জন্যই তাকে ফাদার অফ পপুলেশন জিওগ্রাফি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এবারে কি তোমাদের ওনার যেভাবে উনি পপুলেশন জিওগ্রাফিকে আখ্যায়িত করেছেন, সংজ্ঞায়িত করেছেন, তার একটা ছোট্ট করে এখানে সংজ্ঞা উপস্থাপন করা হয়েছে। তার মতে জনসংখ্যা ভূগোল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের বিস্তারের পার্থক্য বোঝার সাথে সম্পর্কিত। খুব সহজ করে বলেছে যে বিভিন্ন জায়গায় জনসংখ্যার বিস্তার যে ফারাক হচ্ছে, কোথাও বেশি কোথাও কম, কারণ কি, ফলাফল কি, সেগুলোই হচ্ছে জনসংখ্যা ভূগোলের মূল বিষয়। তাহলে জনসংখ্যা ভূগোলের মূল বিষয় কি? জনসংখ্যার আকার বা বিস্তার কিরকম, তার সাথে কোথায় বৃদ্ধি, জন্মহার মৃত্যুহার কমছে না বাড়ছে, বা মাইগ্রেশন হচ্ছে কিনা, ইনমাইগ্রেশন না আউট মাইগ্রেশন হচ্ছে, এই বিষয়গুলো। এছাড়া জনসংখ্যার গঠন মানে কোন বয়সী লোকজন আছে, কোন ধরনের লিঙ্গের জনসংখ্যার সংখ্যা বেশি, ওখানে কি কি জাতি সেখানে অবস্থান করছে, তাদের মধ্যে সাক্ষরতার হার কতটা, তারা কোন কোন পেশায় যুক্ত, এই বিষয়গুলো কিন্তু জনসংখ্যা ভূগোলের মধ্যে আওতাভুক্ত হচ্ছে। এবারে জনসংখ্যা ভূগোল কথাটা কিন্তু আমরা খুব বেশি পরিচিত বা আমরা ওইটা নিয়ে আলোচনা করছি, কিন্তু তার সাথে আরেকটা টার্ম আমাদের জানতে হয়, সেটা হচ্ছে ডেমোগ্রাফি, জনতত্ত্ব যেটা। তো ডেমোগ্রাফি বলতে কি, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এটার দুটো পার্ট আছে, ডেমো প্লাস গ্রাফি। গ্রাফি ওয়ার্ডটা দেখো আমরা জিওগ্রাফি আগে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা গ্রাফি ওয়ার্ডটা পড়েছি। গ্রাফি মানে আমরা জানি, যেমন জিওগ্রাফিতে কি বলতাম না, ভূ বর্ণন, পৃথিবীর বর্ণনা, মানে গ্রাফি মানে আলটিমেটলি কি, বর্ণনা, এই ওয়ার্ডটা আমরা জানি। এবার তাহলে হচ্ছে ডেমোগ্রাফি, বা ডেমোস মানে কি হচ্ছে, সেটা হলো জনসংখ্যা। এবার তাহলে আমরা ডেমোগ্রাফি বলতে বুঝছি বা জনসংখ্যা তত্ত্ব
যেটা, সেটার মধ্যে আমরা কি ফেলছি না, যেখানে আমরা জনসংখ্যা সম্পর্কে বর্ণনা করছি। ক্লিয়ার? এই সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদের কাছে কিন্তু ধারণা এনে দিয়েছে। অ্যাকচুয়ালি উইলার্ড প্রথম ডেমোগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন 1855 এবং তার একটা ফেমাস বই ছিল, সেটা হচ্ছে এলিমেন্টারি স্ট্যাটিক হিউম্যানি ও ডেমোগ্রাফি কম্পেয়ারিং। এই গ্রন্থে তিনি ডেমোগ্রাফি ওয়ার্ডটা ব্যবহার করেছিলেন। তো তোমাদের এই ক্ষেত্রে যেমন বলছিলাম শর্ট কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের সালটা এখানে মনে রাখতে হবে, কে প্রথম ডেমোগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন, এইটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে যে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখলেই কিন্তু আমরা এখানে খুব ছাঁকা, খুব ভালোভাবে নম্বর পেতে পারবো। এখানে ফ্র্যাঙ্ক লরিমার তার একটা ডেফিনিশন দেওয়া হয়েছে, তার মতে জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যার গঠন, আকার, বন্টন এবং পরিবর্তনকে বিশ্লেষণ এবং অধ্যয়ন হচ্ছে। স্যামুয়েল প্যাট্রিক মাইকেল এদের যে ডেমোগ্রাফির বইটা, সেই বইতে আবার কি বলা হয়েছে যে জনসংখ্যা তত্ত্বকে এভাবে বিশ্লেষণ করা হয়েছে, জন্ম, মৃত্যু এবং অভিবাসনের এগুলোর পরিসংখ্যান ভিত্তিক এবং গাণিতিক বিশ্লেষণ, তাই হচ্ছে জনমিতি বা ডেমোগ্রাফির মধ্যে পড়ছে। তো তাহলে এখানে দেখো তোমাদের এই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখতে হতে পারে। অনেক সময় কি হয় না, একটা কোনো ডেফিনেশন দিয়ে বলা থাকে যে এই ডেফিনেশনটা কে দিয়েছে, তো ডেফিনেশন গুলো একটু একটু একই কাছাকাছি, তো একটু একটু করে কিন্তু ডেফিনেশন গুলো মনে রাখার তাহলে চেষ্টা করতে হবে তোমরা এখানে। আর শর্ট কোয়েশ্চেন একটা সুবিধা কি হয় বলতো, যখন তোমার চোখের সামনে শর্ট কোয়েশ্চেন গুলো আসবে, আনসার গুলো আসবে, আনসার কি গুলো আসবে, তোমার কিন্তু একটু পড়া থাকলেও তোমরা মানে ইজিলি রিকল করতে পারবে যে কোন আনসারটা হতে পারে, কারণ তোমার চোখের সামনে বাকি আনসার গুলো কোনটা ঠিক কোনটা ভুল তো চোখের সামনে দেখাই যাচ্ছে, তোমরা সেটাকে রিকল করতে পারো। সেই জন্য এই থার্ড সেমিস্টার তোমাদের জন্য কিন্তু খুব একটা নম্বর ভালো একটা স্কোর তোলার একটা জায়গায় দিচ্ছে। এখানে তোমাদের একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করে রেখেছি তোমাদের বুঝতে সুবিধের জন্য। পপুলেশন স্টাডিজ মানে যেটা আমরা পপুলেশন জিওগ্রাফির মধ্যে পড়ছিলাম, আর একটা হচ্ছে ডেমোগ্রাফি। তাহলে এই দুটোই কিন্তু প্রায় সিনোনিমাস, একই ধরনের জিনিসপত্র আলোচনা হচ্ছে। বেসিক একটা ডিফারেন্স, ছোট্ট একটা ডিফারেন্স আছে কি, সেটা হচ্ছে জনসংখ্যা তত্ত্ব বা ডেমোগ্রাফি মেনলি সংখ্যাগত এবং পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণ করা হচ্ছে সেখানে, মানে সেখানে নাম্বারস গুলো কিরকম, মানে মেনলি বলতে পারি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস এখানে মেনলি করা হয়। একই রকম যখন আমরা পপুলেশন স্টাডিজ এর মধ্যে আসছি, সেখানে কিন্তু তার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগোলিক প্রভাবগুলো, মানে এখানে কিছুটা কোয়ালিটেটিভ অ্যানালিসিসটা কিন্তু তার সাথে থাকছে। পপুলেশন বলতে গেলেই তো আমাদেরকে কোয়ান্টিটি অ্যানালিসিস করতেই হচ্ছে, মানে সেখানে কত সংখ্যা, কত, এগুলো আমাদের বলতে হচ্ছে, কিন্তু তার প্রেক্ষাপট, তার ফলাফল, তার ভালো মন্দ, এই বিষয়গুলো কিন্তু জনসংখ্যা অধ্যয়নের সাথে আবার পপুলেশন স্টাডিজ এর সাথে যুক্ত থাকে। তাহলে বেসিক এই ডিফারেন্সটা কি, এটাও কিন্তু একটু মাথায় রাখার বিষয় তোমাদের জন্য। তো আমরা এবারে আমাদের মেন টপিকে ঢুকছি, সেটা তোমাদেরকে আগে একটু বলে নিলাম যে ডেমোগ্রাফি কি, পপুলেশন স্টাডিজ আর পপুলেশন জিওগ্রাফি কি। এবারে আমরা মেন টপিকে ঢুকে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে ফার্স্টে আমাদের আছে ডিস্ট্রিবিউশন আর ডেন্সিটি অফ পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমরা পুরো পৃথিবীর মধ্যে জনসংখ্যার বন্টন কিরকম হয়ে আছে, কোথায় বেশি কম আছে, এবং জনসংখ্যা শুধু বন্টন না, তার সাথে জনঘনত্বের পার্থক্য কিরকম ভাবে আছে, দুটো নিয়েই কিন্তু এখানে আলোচনা করছি। বিশ্ব জনসংখ্যার বিস্তার, এই বিস্তারের জন্য তোমাদের কয়েকটা ছোট্ট ছোট্ট বৈশিষ্ট্যকে এখানে আমি তুলে ধরছি। এখন আমি বেশিরভাগ যে ডেটাগুলো, এখানে যে ডেটাগুলো ব্যবহার হয়েছে একটু বলি, ওগুলো কিন্তু বেশিরভাগটাই 2025-2026 এর নিয়েছি। তোমরা তোমাদের যে বই থেকে পড়াশোনা করছো সেই বইয়ে কিন্তু দেখতে পারো যে কোন সালের ডেটা দেওয়া আছে, 2023 হতে পারে, 2011 ক্ষেত্রে হতে পারে। তো যে সালের ডেটা দেওয়া থাকছে তোমরা কিন্তু সেই সালটাকে মেনশন করো, কারণ পপুলেশন জিওগ্রাফির যেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা একটা ডেটা বলে দিলেই কিন্তু হবে না, ওটা তো খুব ডাইনামিক, পরিবর্তনশীল, সেই জন্য তার সাথে সাথে আমাদের উল্লেখ করতে হবে যে ওটা কোন সালের, আদারওয়াইজ দ্যাট ইজ ইররিলেভেন্ট হয়ে যাবে।
তো তাহলে আমাদেরকে সবসময় সালটাকেও মেনশন করতে হবে। আমারটা থেকে তোমরা যদি নিতে চাও তাহলে মেনশন করবে 2025-26-এর ডেটা, আর তোমরা যদি কোনো বই ফলো করে করো সেখানে যে সালটা মেনশন করা থাকবে তোমরা অবভিয়াসলি সেই সালটা মাথায় রাখবে, সেই অনুসারে কিন্তু কাজগুলো করবে পড়ার ক্ষেত্রে বলছি। এবং তোমরা প্রশ্ন যেটা পাবে সেই প্রশ্নের মধ্যেও একটু খেয়াল রাখবে যে কিভাবে কোন সালের সাপেক্ষে দেওয়া আছে, সেই অনুসারে কিন্তু ডেটা চেঞ্জ হয়। তো এবার তাহলে কি বলছে যে 2026-এর শুরুতে বিশ্বের মোট জনসংখ্যার একটা আনুমানিক যে সংখ্যা পাওয়া গেছে সেটা হচ্ছে 830 কোটি জনসংখ্যা সার্বিক পুরো সমগ্র বিশ্বের মধ্যে। তার মধ্যে আবার দেখো যেহেতু বেশিরভাগ কন্টিনেন্টস গুলো কিন্তু আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে আমাদের কন্টিনেন্ট অত বেশি নেই, সেই জন্য এখানে জলভাগের পরিমাণটা তুলনামূলক বেশি। তার হিসেবে দেখতে গেলে 90% অফ গ্লোবাল পপুলেশন তারা কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ার বিলং করছে, অনলি 10%, যদিও এটা 90 আর 10 বলা হচ্ছে, কোনো বই দেখতে পারো হয়তো 81 আছে 90 জায়গায়। তো এরকম কিছু বেসিক কিছু ডিফারেন্সেস থাকতে পারে, কিন্তু ওই যে সাল দেখে আর অ্যাক্রস একটা জিনিস তোমরা কিন্তু এটা মাথায় রাখো। তো মোরাললেস 90% আর 10% হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ারে বসবাস করছে। এবারে কি বলা হয়েছে যে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে জনসংখ্যা বেশি কোথায় কোথায় দেখা যায়। তোমরা ভেবে দেখো তো মানুষ কোথায় বসবাস করবে? মানুষ সবসময় চেষ্টা করবে যেটা তার জন্য ফেভারেবল হবে। কিরকম? সমতল ভূমি, পাহাড় মালভূমি অঞ্চলের থেকে সমতলে কিন্তু জনসংখ্যা জনঘনত্ব বেশি হয় নিশ্চয়ই। যদিও এখন বলা বাহুল্য যে যেহেতু জনসংখ্যা যে হারে বাড়ছে সে হারে আমাদের যে সমভূমি অঞ্চলগুলো কিন্তু অলরেডি পপুলেটেড হয়ে গেছে, রাদার বলা উচিত ওভার পপুলেটেড হয়ে গেছে। তো তারা কিন্তু এখন পাহাড়ে উঠছে, আদারওয়াইজ সমুদ্রের উপকূলীয় অঞ্চলগুলোতে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের কথাই যদি আমরা মাথায় রেখে ভাবি, তাহলে ভেবে দেখো তো সুন্দরবন উপকূল অঞ্চল, যেটা সুন্দরবনের যে ডেনসিটি অফ ট্রিজ, গাছের যে ঘনত্ব, তোমরা যদি একটু খেয়াল করো বা একটু জানো, তোমরা যদি একটু নেটে সার্চ করো, এখন তো সবকিছু অ্যাভেলেবল, দেখবে ওখানে যে গাছের ঘনত্ব কি হারে কমছে। মানে যদি একজন ভাবতে পারি যে একজনের মাথার চুল যৌবনকালে যা ছিল, এখন যদি বৃদ্ধ অবস্থায় মাথা থেকে চুল পড়ে গেছে, তো ফাঁকা ফাঁকা মাথা হয়ে যায়, যেরকম সুন্দরবনের গাছের অবস্থা, কিন্তু গাছের ডেনসিটি গুলোর অবস্থা ওই হয়ে দাঁড়িয়েছে। এত পরিমাণ কমছে কেন? কারণ কিনা ইনক্রিজ অফ পপুলেশন ডেনসিটি। মানুষ এখন আর সমতল ভূমিতে কিন্তু থাকার জায়গা বেশি নেই, তো ওগুলো তো অকুপাইড। তো যেই জায়গাগুলোর ডেনসিটি কম সেইগুলোতে যাচ্ছে, এবং তার ফলে তার অ্যাডভার্স এফেক্ট গুলো কিন্তু আমরা ফেস করছি। এবং তার জন্য উপকূলীয় অঞ্চলে যারা থাকে তারা কিন্তু যথেষ্ট মানে এমন সিচুয়েশন গুলো ফেস করে যে বিভিন্ন রকমের সাইক্লোনস আসছে, সেগুলো কিন্তু সাইক্লোন প্রোন হচ্ছে ওই এরিয়াগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু সেগুলো অসুবিধাজনক। আবার যারা হচ্ছে পার্বত্য অঞ্চলে, একই রকম তোমরা একটু নেট সার্চ করে দেখে নেবে তো সেখানে কিভাবে পপুলেশন ডেনসিটি বাড়ছে। তার জন্য ডেনসিটি বাড়ার জন্য সেই সকল অঞ্চলে ল্যান্ডস্লাইডের কিন্তু অ্যামাউন্ট বা পরিমাণটা বাড়ছে, বারবার ভূমিকম্প হচ্ছে ওই সকল জায়গায়, বারবার ওখানে ল্যান্ডস্লাইড হচ্ছে। আরেকটাও জিনিস, যেহেতু ওই সকল অঞ্চলে আগেও যতটা হতো এখনো হয়তো হচ্ছে, একটু বেশি হচ্ছে, কিন্তু মানুষ তো ওখানে থাকতো না। যতক্ষণ না মানুষের আর্থিক ক্ষতি এবং জনগত ক্ষতি, মানে মানুষের জনসংখ্যাগত ক্ষতি, তাদের সম্পত্তিগত ক্ষতি না হলে আমরা কিন্তু সেগুলোকে ওই যে বিপর্যয়ের, তোমরা যখন পড়েছো বিপর্যয়ের মধ্যে ফেলতে পারছিলাম না। কিন্তু মানুষ তো এখন ওই সকল পাহাড়ি অঞ্চল বা উপকূলীয় অঞ্চলে আস্তে আস্তে ইনফিলট্রেট করছে, ঢুকে যাচ্ছে। তো তার ফলে সেখানে যখনই তাদের জনসংখ্যা হ্রাস হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে বা তাদের সম্পত্তি হ্রাস হচ্ছে, তখনই কিন্তু আমরা সেগুলোকে আরো বেশি ক্ষতিকারক প্রভাব হিসেবে ওই সকল ঘটনাগুলোর, যে বন্যা, খরা বা তোমার ল্যান্ডস্লাইড, তাদের যে ক্ষতিকারক প্রভাবগুলো আরো বেশি করে আমাদের চোখে পড়ছে, তার কারণ সেখানে মানুষের পৌঁছে। যাই হোক, তো তাহলে মানুষ কিন্তু মেনলি চেষ্টা করে সবসময় ফেভারেবল জায়গাতে থাকতে। যেমন হচ্ছে কিনা কি নদী উপত্যকা অঞ্চল, সেখানে কিভাবে ফার্টাইল ল্যান্ড পাবে, ভালোভাবে চাষবাস করতে পারবে, জলের যোগান থাকবে, ইন্ডাস্ট্রি ফর্ম করতে পারবে, তাদের যাবতীয় জলের যে প্রয়োজনীয়তা তা হচ্ছে নদীর জল থেকে মিটিয়ে ফেলতে পারবে। আর কি না, সমভূমি অঞ্চল হলে সেখানে যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি সুবিধাজনক হয়।
আবার একটা জিনিস দেখো, সমভূমি অঞ্চলের পার্বত্য অঞ্চলের মধ্যে যখন আমরা ধরো একটা কোনো টপ কোনো জায়গা থেকে যখন জল ঢালছি, কোনো একটা হয়তো পাথরের ঠাকুর হোক বা যাই হোক, তার উপরে আমরা জল ঢালি। তো আমরা যখন ওপরের দিকে জল ঢালছি, ইভেন আমরা যখন একটা গাছকে জল দিচ্ছি, গাছের ওপর থেকে যখন জল দিচ্ছি, গাছের পাতাগুলো বেয়ে বেয়ে কিন্তু আস্তে আস্তে ওর মাটির দিকেই জলটা যায়। একই রকম পার্বত্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা সব থেকে বেশি পড়ে, কিন্তু সেই জলটা বেয়ে বেয়ে আলটিমেটলি আসে কোথায়? সমভূমি অঞ্চলে। সেজন্য পার্বত্য অঞ্চলে যেমন ওয়াটার ক্রাইসিসটা হয়, সমভূমি অঞ্চলে কিন্তু ওয়াটার অ্যাভেলেবিলিটি অনেক বেশি হয়। তো তাহলে সেই জন্য এই সকল অঞ্চলগুলোতে কিন্তু বেশি জনসংখ্যা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ফরাসি ভূগোলবিদ ভিদাল দে লা ব্লাস যিনি বলেছেন যে নদী মানুষকে আহ্বান জানায়, রিভার্স ইনভাইট পপুলেশন। আমাদের যত নদীমাতৃক সভ্যতা দেখো, সবগুলোই কিন্তু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানে তোমাদের ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশনটাকে একটা ছোট ডায়াগ্রামের মধ্যে এঁকে দেখিয়েছি। যদিও তোমাদের এইবারে ক্ষেত্রে পয়েন্টগুলো বেশি মনে রাখতে হয়, সেই জন্য আমি কি করেছি না, এইভাবে করেছি যাতে তোমাদের একটা ডায়াগ্রামের মধ্যে সবটা মাথায় থাকে। কি কি রেখেছি? জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস রেখেছি, সোশ্যাল কালচারাল ফ্যাক্টরস রেখেছি, আর ইকোনমিক ফ্যাক্টরস গুলো রেখেছি। এই একইভাবে এটার কি আমি এখানে ডিসকাস করে দিয়েছি তোমাদের সুবিধের জন্য। তোমরা এখানে পড়ে ফেলতে পারছো কি আছে। জনসংখ্যা বন্টনের প্রভাবক যে কারণগুলো, প্রথমে হচ্ছে জলের প্রাপ্তি। আমাদের বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। খাদ্যের মধ্যে খাদ্য প্লাস পানীয়। তো জল যেখানে থাকছে, যে আমাদের যেমন একটু আগে ভিদাল দে লা ব্লাসের কথা আমরা পড়লাম যে পপুলেশনকে অ্যাট্রাক্ট করছে রিভার, তো তাহলে জলের প্রাপ্যতার উপরে নির্ভর করছে জনবসতি। নেক্সট হচ্ছে ভূমিরূপ। ভূমিরূপ সমভূমি বা যেটা কৃষির উপযুক্ত ল্যান্ড, সেই সকল অঞ্চলটাতে হচ্ছে জনসংখ্যার পরিমাণ বেশি হচ্ছে। জলবায়ু, যেমন আমরা জানি যে যদি আমরা দেখি যে তুন্দ্রা জলবায়ুযুক্ত অঞ্চল, যদি আমরা দেখি তৈগা জলবায়ু, যদি আমরা দেখি মরু জলবায়ু, তুন্দ্রা বা মেরু জলবায়ু, এই সকল অঞ্চলগুলোতে দেখো পপুলেশন কম। কেন? ওখানে যে জলবায়ুটা সেটা কিন্তু অ্যাডভার্স। আবার যে সকল অঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত, সূর্যালোক একটা অ্যাভারেজ পাওয়া যাচ্ছে, সেই সকল মৌসুমী জলবায়ুযুক্ত অঞ্চল যেখানে আমরা বসবাস করি, সেই সকল অঞ্চলে কিন্তু ফেভারেবল ক্লাইমেটের জন্যই জনসংখ্যার পরিমাণটা বেশি হয়। মাটি, সাধারণত যে সকল মাটিতে চাষ ভালো, যেমন উর্বর দোআঁশ মাটি, অধ্যুষিত অঞ্চল, সেখানে জনবসতি বেশি হবে। অ্যালুভিয়াম সয়েল যেখানে পাওয়া যাবে, সেখানে জনসংখ্যা বেশি হবে। কেন কি না, মানুষের প্রধান যে চাহিদা বললাম খাদ্য, সেটা তো ফুলফিল করতে গেলে সেখানে চাষ করতে হবে। একই রকম আর কি অর্থনৈতিক কারণ কিছু রয়েছে, যেমন খনিজ সম্পদ। যেমন ধরো যে সকল অঞ্চলে যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, তার নিয়ারের যে অঞ্চলগুলোতে, সেইগুলোতে দেখছি কিন্তু বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি ফর্ম হচ্ছে। যেমন ধরো টিস্কো, তো ওই যে টিস্কোটা ফর্ম করেছে, তো ওর কাছাকাছি ওইটাকে কেন্দ্র করেই তো বহু মানুষজন রুজি রোজগার করছে, এবং তার কাছাকাছি বহু লোকের বসতি স্থাপন হচ্ছে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট গুলো ফর্ম করে কিন্তু কোনো না কোনো মাইন বা মাইন এরিয়ার উপর নির্ভর। এছাড়া নগরায়ন, আমরা জানি যে যে তুলনামূলকভাবে নগরের ক্ষেত্রে বা শহরের ক্ষেত্রে অনেক বেশি আমরা যে কোনো আমাদের যে ফেসিলিটিস গুলো অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে থাকে, অনেক নিয়ারের হয়ে থাকে ওখান থেকে। সেই জন্য যেমন উন্নত মানের শিক্ষা, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা, সেগুলো আমরা কিন্তু নগরে পাচ্ছি। এবার তাহলে নগরায়ন যত হচ্ছে, নগরায়ন হওয়া মানেও জনসংখ্যা বাড়ছে বলেই নগরায়ন হচ্ছে। আবার নগরায়ন হচ্ছে মানে সেখানে জনসংখ্যা বেশি আছে। শিল্পায়ন, শিল্পাঞ্চল যে সকল অঞ্চল, সেখানে কর্মসংস্থানের সুযোগ থাকে। কর্মসংস্থানের সুযোগ হওয়া মানে পপুলেশন নাম্বার আর পপুলেশনের ডেন্সিটি দুটোই বাড়বে। সামাজিক এবং সাংস্কৃতিক কিছু কারণ, কি কি কারণ? যেমন ধর্মীয় গুরুত্ব। কিছু কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলো কি হয় না, ধর্মের একটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হয়তো রয়েছে, যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেই ধর্মের লোকজন বেশি করে বসবাস করছে। আবার ধরো হতে পারে রাজনৈতিক স্থিতিশীলতা, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, যেখানে রাজনৈতিক দিক থেকে অস্থিতিশীলতার লক্ষ্য করা যাচ্ছে, যেখানে যুদ্ধ, হানাহানি, রাহাজানি, সেই সকল জায়গাগুলো কিন্তু পপুলেশন ডেন্সিটি কমে যায়।
আর যেখানে স্থিতিশীল সেখানে কিন্তু জনসংখ্যা পরিমাণ বাড়তে থাকে। প্রত্যেক মানুষই কিন্তু সুষ্ঠুভাবে বাঁচার একটা আগ্রহ প্রকাশ করে। সরকারি পুনর্বাসন নীতি, যে যেমন হয়তো একটা বন্যা হল, বন্যার পরে ওই মানুষজনগুলো যারা প্রভূত ক্ষতির সম্মুখীন হলেন তাদেরকে যদি পুনর্বাসন দেওয়া হয়, তাদের যদি কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই তারা কিন্তু সেই সকল অঞ্চলে এসে বসবাস স্থাপন করবে, সেই সকল অঞ্চলে জনঘনত্ব বাড়বে। এখানে তোমাদের কি করেছি না, কন্টিনেন্ট যেগুলো রয়েছে সেই কন্টিনেন্টের মধ্যে কোথায় কত টোটাল পপুলেশন, অ্যানুয়াল চেঞ্জ, তো তোমাদের এটাকে আমি একটা দেখিয়ে দিয়েছি। যেগুলো পজিটিভ চেঞ্জ দেখো সেগুলোকে গ্রিন কালার দিয়ে দেখিয়েছি, অনলি দিস ইজ দ্য নেগেটিভ, সেই জন্য ওইটাকে কিন্তু আমি রেড কালার দিয়ে এখানে দেখিয়েছি। এবার তাহলে গ্লোবাল পপুলেশনটা যদি আমার 100% হয়, তাহলে কোথায় কত পার্সেন্ট সিকিউর করছে কোন কান্ট্রি, সেটা কোন কন্টিনেন্ট সেটা এখানে দেখানো হয়েছে। এবং প্রত্যেকটা কন্টিনেন্ট ওয়াইজ সেখানে পপুলেশন ডেন্সিটিও একটা ছকের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তোমরাও যখন পড়বে এই পোর্শন গুলোকে তোমরা চেষ্টা করবে এক একটা ছকের মধ্যে রেডি করে রাখতে। তাতে তোমাদের কি সুবিধা হবে, যখন তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ ওই 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 জাস্ট ছকগুলোকে ফলো করো, তাতেই কিন্তু তোমরা অনেকটা সহজে জিনিসগুলোকে মনে রাখতে, মাথায় ধরে রাখতে পারো। তো এখানে টোটাল একটা ওভারভিউ দিয়েছি। এই জায়গাগুলোতেই কিন্তু মাথায় রাখা কোন সালের, আমি আমার সাল বলে ফেলেছি তোমাদের, তোমরা যে বই ফলো করবে বা আমার ডেটা ফলো করলে তাহলে কিন্তু সালটা মাথায় রাখবে সবসময়। তাহলে শুধুমাত্র দেখছি যে ইউরোপের ক্ষেত্রে পপুলেশনের যে বৃদ্ধির হারটা সেটা কম, তাছাড়া প্রত্যেকেরই কিন্তু পপুলেশন জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি লক্ষ্য করতে পারছি। আরেকটা মজার জিনিস একটু বলে নি, এশিয়াতে জনসংখ্যা সব থেকে বেশি, আফ্রিকার ক্ষেত্রে কিন্তু জনসংখ্যা এশিয়ার থেকে কম, এখানে 500 কোটির জায়গায় এখানে 158 কোটি। কিন্তু আবার দেখো ওখানে অ্যানুয়াল ইনক্রিজের যে ব্যাপারটা সেটা 0.55%, আফ্রিকা সেখানে 2.27%, মানে আফ্রিকার ক্ষেত্রে কিন্তু পপুলেশন ইনক্রিজের নাম্বারটা বেশি, টোটাল মানে গ্রোথ রেটটা বেশি। ঠিক আছে, তাহলে এইটা তোমরা এরকম ভাবে নিজেদের জন্য একটা ছক বানিয়ে ফেলো। একই জিনিসকে আরো ভালোভাবে মনে রাখার জন্য একটা পাইয়ের মধ্যে তোমাদের দেখিয়েছি, এখানে আলাদা করে ডিসকাস করার কিচ্ছু নেই, ওই জিনিসটাকেই জাস্ট এখানে পাইতে ফেলে দিয়েছি। তোমরা ওইটা থেকে মনে রাখতে তোমাদের ক্ষেত্রে সুবিধে হচ্ছে, প্লাস এটা একবার চোখে দেখা দেখে নিই। তোমাদের জন্য এখানে একটা খুব সুন্দর করে আমি ম্যাপ উপস্থাপন করার চেষ্টা করছি, যার মধ্যে টোটাল ডকুমেন্টটাকে ছোট্ট করে সাজিয়ে দিয়েছি এবং তার লোকেশনটা কোথায় সেটা বোঝানোর জন্য তার ম্যাপটাকে রেখেছি। তোমরা প্রত্যেকেই এখন তোমরা 12-এ পড়ো, মানে তোমাদের কাছে প্রত্যেকটা কন্টিনেন্টের ম্যাপ মুখস্থ, ইটস কোয়াইট অবভিয়াস, বাট আমি তাও করেছি এটা, কেন কিনা এটা দেখতে বেশ একটা সুন্দর লাগবে, তোমাদের পড়তে আশা করি খুব ভালো লাগবে। তো এই এশিয়ার মধ্যে কি করেছি, টোটাল পপুলেশন কত, বিশ্বের কত পার্সেন্ট মানুষ এখানে বসবাস করে, যেটা তোমাদেরকে ছকে দেখিয়েছি। একই রকম ভাবে বার্ষিক পরিবর্তন পজিটিভ 0.55%, জনঘনত্ব 102 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে টোটাল জনসংখ্যা কিন্তু সব থেকে বেশি এশিয়াতে 500 কোটি জনসংখ্যা থাকছে। এর মধ্যে আবার কোন কোন জায়গায় সব থেকে বেশি, কোন কোন দেশে জনসংখ্যা, আমরা জানতাম যে চায়না কিন্তু সব থেকে বেশি পপুলেটেড কান্ট্রি হিসেবে নাম লিখিয়েছিল, কিন্তু ভারত বললো হাম কিসি সে কম নেই, তো কি বললো না মেরা দেশ মহান। ভারত এবারে কি করেছে, ও বলেছে আমি হচ্ছে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লবে, সে জনসংখ্যার ক্ষেত্রে ভারত এখন 1 নম্বর স্থান দখল করে নিয়েছে চীনকে সরিয়ে। মানে আলটিমেটলি কি আমরা বুঝতে পারছি, আমরা ওভার ক্রাউডেড পপুলেটেড একটা কান্ট্রিতে রয়েছি। তো ভারত এখন এই 2025-26 ডেটা থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখন ভারতের জনসংখ্যা সর্বাধিক। বৃদ্ধির কারণ কি কি, বৃদ্ধির কারণ আমরা জানি, এখানে হচ্ছে উর্বর মাটি রয়েছে, প্রচুর নদীর সঙ্গম রয়েছে, তার ফলে প্রচুর নদী রয়েছে, নদী অববাহিকা রয়েছে, উর্বর মৃত্তিকা, সেখানে সমভূমি সমতল ভূমিভাগ রয়েছে, আর তারপরে হচ্ছে ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশন থাকছে, সেই জন্য এই সকল জায়গাগুলোতে কিন্তু জনসংখ্যা দ্রুত হারে বেড়েছে এবং জনসংখ্যার বসবাসের সংখ্যাটা অনেক বেশি হয়েছে।
তবে চীনের জন্মহার বৃদ্ধির হার কমছে। তোমরা যখন পপুলেশন পড়বে 4th সেমিস্টারে, তখন দেখবে একটা জায়গায় আছে যে চীন একটা টাইম কি করেছিল না, ওয়ান চাইল্ড পলিসি নিয়েছে। ওয়ান চাইল্ড পলিসি মানে প্রত্যেক মানুষজন, প্রত্যেকটা পেয়ার, প্রত্যেকটা কাপলের ক্ষেত্রে একটা মাত্র সন্তান জন্ম, এবং ওরা এত স্ট্রিক্টলি রুল ফলো করেছিল, তার জন্য ওদের জনসংখ্যা প্রচুর কমে গেছে, জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে গেছিল, জন্ম হারটা কমে গেছে। কিন্তু ওদের কি অসুবিধা হয়েছিল যে খুব মানে এজেড পপুলেশনের সংখ্যা বেড়ে গেছিল। এজেড পপুলেশনের সংখ্যা বাড়ার জন্য কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছিল, এবং সেটাতে ওরা একটা ক্রাইসিস, ওয়ার্ক লেবারের, ওয়ার্কিং যে লেবার, তার একটা ক্রাইসিস একটা ফিল করেছিল। তারপরে ওরা আবার 2 চাইল্ড পলিসিতে শিফট করেছে, কারণ জনসংখ্যা এতটাই কমে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের টোটাল যে বিষয়টা, এইটাকেই এখানে দেখো প্রত্যেকটা জনসংখ্যা কত, তার মধ্যে গ্রোথ রেটটা কত, ল্যান্ড এরিয়া কত পার্সেন্ট অকুপাইড বাই এশিয়া। এশিয়া হচ্ছে 30.6% অফ ওয়ার্ল্ড টোটাল ল্যান্ড এরিয়া এশিয়া অকুপাই করে আছে। ডেন্সিটি আর মোস্ট পপুলাস নেশনস হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ চায়না। এখানে বিভিন্ন রকমের কি হচ্ছে এখানে, তাই জন্য জন্মহারটা তো বেশি আমরা জানি, তার জন্য বিভিন্ন রকমের তার পলিসি, নীতি এখন কিন্তু নেওয়া হচ্ছে। ভারতের ক্ষেত্রেও যেটা 2 চাইল্ড পলিসি নেওয়া হয়েছে, যাতে জনসংখ্যা জন্মহারটা একটু হলেও কমানো সম্ভবপর হচ্ছে। নেক্সট ওয়ান হচ্ছে সেকেন্ড পপুলাস কন্টিনেন্ট ইজ আফ্রিকা। আফ্রিকা হচ্ছে তাহলে জনসংখ্যার বিশেষে, জনসংখ্যার নিরিখে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এখানে 158 কোটি টোটাল জনসংখ্যা, যেটা কিনা তোমার গ্রোথ রেট দেখাচ্ছে 2.27। এখানে একটা দেখবে তোমরা একটা হাইফেন মতো আছে, মানে প্রায় একটা ঢেউ খেলানো হাইফেন মতো আছে। এটা মানে হচ্ছে প্রায়, মানে নট অ্যাকিউরেট, একদম এক্স্যাক্টলি তা তো হচ্ছে না, কারণ এখানে যখন এতটা সংখ্যা দিচ্ছি, ওটাকে আমি যখন এর মধ্যে আনছি, তখন কিন্তু তার একটা অ্যাকিউরেসির কিছু পরিবর্তন হচ্ছে। তাই জন্য অনেক ক্ষেত্রে এই সিম্বলটা ইউজ করা হয়েছে, তোমরা একটু খেয়াল করো। বেশ, ল্যান্ড এরিয়া 20.3% অফ টোটাল ওয়ার্ল্ড ল্যান্ড অকুপাইড বাই দিস কন্টিনেন্ট আফ্রিকা। আর কি, এখানে ডেন্সিটি অফ পপুলেশন দেখো 52, যেখানে আমাদের একটু আগেই দেখলাম কত, ভারতের এশিয়ার ক্ষেত্রে 102 হয়ে গেছে, এখানে 52, মানে ডেন্সিটি অফ পপুলেশন কিন্তু বেশ খানিকটা চেকড, কমেছে। কিন্তু এদের আবার কি আমরা একটু আগে পড়লাম, এদের পপুলেশন ইনক্রিজের রেটটা কিন্তু বেশি আছে। মোস্ট পপুলাস নেশনস নাইজেরিয়া, ইথিওপিয়া। ঠিক আছে, তো এখানেও বিভিন্ন রকমের নীতি, এখানে লাইফ এক্সপেক্টেন্সি, এগুলো হচ্ছে দ্য ফ্যাক্টরস কেন কিনা এখানে পপুলেশনটা এরকম যে নির্দিষ্ট রূপ ধারণ করছে, তার কি কি ফ্যাক্টরস গুলো, ওখানকার জন্মহার, ওখানকার লাইফ এক্সপেক্টেন্সি, ওখানকার ইকোনমিক ফ্যাক্টরস, ওখানকার পলিসিস, এইগুলো হেলথ কেয়ার, এখানে কি কি নেওয়া হয়েছে দেখো, হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর কি না, মৃত্যু হারটা এখানে কমছে। হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট হওয়া মানেই তো সেখানে মৃত্যু হারটা কমবে, অবভিয়াস। তো এখানে দ্রুত জনসংখ্যা তাহলে বাড়ছে, প্লাস 2.27%। তাহলে যে বাড়ছে তার কারণ কি? তার কারণ হচ্ছে উচ্চ জন্মহার, যুব জনগোষ্ঠীর অনুপাত তুলনামূলক বেশি, স্বাস্থ্য সেবার উন্নতি হয়েছে, পরিবার পরিকল্পনা তুলনামূলক কম প্রচলিত, মানে এখানে এত এই পলিসি, 2 চাইল্ড পলিসি, 1 চাইল্ড পলিসি, এগুলো বেশি ইন্ট্রোডিউস হয়নি, সেজন্য এখানে জনসংখ্যা বা জন্মহারের সংখ্যা বেশি। এবারে যেটা আছে সেটা হচ্ছে ইউরোপ মহাদেশের কথা। বাট ইউরোপ মহাদেশে টোটাল জনসংখ্যা, বিশ্বের জনসংখ্যা হচ্ছে বিশ্বের শতাংশ হচ্ছে 9.28%। এখানে জনঘনত্ব 32% পার কিলোমিটার স্কোয়ার, 32 পিপল পার স্কোয়ার কিলোমিটার। বার্ষিক পরিবর্তন 0.12% হচ্ছে। আর এখানে জনসংখ্যা দেখা যাচ্ছে 743 মিলিয়ন। ঠিক আছে, যেটা ওয়ার্ল্ড শেয়ার করছে কত, ওয়ার্ল্ডের পপুলেশনের মধ্যে 9.28% হচ্ছে। জনসংখ্যা কমার কারণ, এদের ক্ষেত্রে যে আমরা গ্রোথ রেটটা, সেটা কিন্তু এখানে মাইনাসটা আছে, খেয়াল করো, -12% হারে কমছে, 0.12% হারে বা 0.12% হারে কমছে, মাইনাস। তার কারণ কি? কারণ হচ্ছে এখানে লো বার্থ রেট,
তারপরে হচ্ছে কি না এখানে স্মলার ফ্যামিলিজ গুলো, ফ্যামিলি যে প্ল্যানিং যেটা করার ফলে এখানে ফ্যামিলি গুলো অনেক ছোট। বয়স্ক জনসংখ্যা বা এজেড পিপলদের পরিমাণ এখানে তুলনামূলক বেশি। আর কিছু দেশ থেকে এখানে, কিছু দেশে এখানে অভিবাসন সেভাবে হয় না খুব একটা, মানে মাইগ্রেশন করে এখানে অতটা বেশি আসছে না। মাইগ্রেশন হলে জনসংখ্যা বাড়বে, তো এখানে অতটা ইন মাইগ্রেশন লক্ষ্য করতে পারছি না। তার জন্য কিন্তু এখানে জনসংখ্যা কম। তার মধ্যে পপুলেশন যেখানে যেখানে বেশি সেই দুটো, প্রথম দুটো যে দেশ রাশিয়া আর জার্মানি, এখানে পপুলেশন একটু বেশি আছে। নেক্সট হচ্ছে নর্থ আমেরিকা। এখানে দেখতে পাচ্ছি বিশ্বের জনসংখ্যা 7.76% এখানে থাকছে। টোটাল পপুলেশন কত না 62.1 কোটি জনসংখ্যা। আর অ্যাপ্রক্স 7.76% অফ ওয়ার্ল্ড পপুলেশন এখানে থাকছে। আর কি থাকে এখানে, ল্যান্ড এরিয়াটা কতটা পার্সেন্ট, টোটাল পৃথিবীর যা ল্যান্ড আছে তার মধ্যে 16.5% ল্যান্ড এখানে আছে। আর জনসংখ্যা বৃদ্ধির হার +64%, +0.64%। এখানে ডেন্সিটি গড়ে 26 জন পার স্কোয়ার কিলোমিটার। জনবহুল যে উত্তর আমেরিকার ক্ষেত্রে আমরা জানি, ইউএস এর ক্ষেত্রে কিন্তু ইনমাইগ্রেশনটা অনেকটা বেশি হয়, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে, ওখানে বিভিন্ন রকমের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেগুলো রয়েছে। তার জন্য দেখা যাচ্ছে এখানে জনসংখ্যা জনবহুল কোন কোন জায়গাটা, কোন কোন দেশটা, ইউনাইটেড স্টেটস, ইউএসএ অ্যান্ড মেক্সিকো, তাই তো। এরপরে এখানে যেটা বলা হচ্ছে যে এখানে বৃদ্ধির কারণ তাহলে কি, একটু আগে বললাম যে এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হওয়ার জন্য কিন্তু মাইগ্রেশনটা এখানে বেশি হচ্ছে। উন্নত জীবনযাত্রা এখানে লক্ষ্য করা যাচ্ছে, তার টানেও কিন্তু মাইগ্রেশন হচ্ছে। আর বিভিন্ন কর্মসংস্থানের সুযোগের জন্য ইনমাইগ্রেশন হচ্ছে, এবং ইনমাইগ্রেশন হচ্ছে মানেই পপুলেশন বাড়ছে। নেক্সট হচ্ছে সাউথ আমেরিকা। সাউথ আমেরিকা হচ্ছে যে এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি তাহলে এবারে টোটাল জনসংখ্যা কত হচ্ছে, যে বিশ্বের জনসংখ্যার হারের ক্ষেত্রে যে হারে বাড়ছে তার মধ্যে বিশ্বের মধ্যে যা জনসংখ্যা তার মাত্র 5.5% সাউথ আমেরিকাতে রয়েছে। এর একটা বড় কারণ মনে করো তো কি হতে পারে, এখানে জনসংখ্যা তুলনামূলক কম, তার একটা বড় কারণ কিন্তু যে এখানে অ্যামাজন বেসিনটা আছে, এবং অ্যামাজন বেসিনের চারদিকে কি রয়েছে, সেখানে হচ্ছে অ্যামাজন রেন ফরেস্ট আছে, ফরেস্ট, এবং সেটা হচ্ছে খুব লিস্ট পপুলেটেড একটা এরিয়া। স্বাভাবিকভাবেই টোটাল সাউথ আমেরিকাতেই পপুলেশনটা কম, তার জন্য লক্ষ্য করতে পারছি এখানে জনঘনত্ব 25 পিপল পার স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে ব্রাজিল এবং কলম্বিয়াতে কিন্তু সংখ্যা তুলনামূলক বেশি। টোটাল জনসংখ্যা তাহলে 440 মিলিয়ন প্রায়, অ্যানুয়াল গ্রোথ +0.54%। তোমরা এই ছবিগুলোকে যদি একটু ফলো করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সমস্ত বিষয়গুলো খুব ডিটেইলিং এবং খুব ছোট্ট জায়গার মধ্যে জিনিসটা হয়ে থাকছে, তোমাদের মনে রাখতে খুব সহজ হবে, সুবিধে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে ওশিয়ান। তোমাদের মাথায় থাকতে পারে যে আমরা এখানে 6টা মহাদেশ পড়ছি, কেন আমাদের তো 7টা মহাদেশ আছে ম্যাডাম, 7 নম্বরটা কোথায় গেল? 7 নম্বরটা কি? আন্টার্কটিকা। আন্টার্কটিকা কি মানুষ পার্মানেন্টলি কেউ থাকতে পারে? থাকতে পারে না, তো জনবিরল একটা মহাদেশ, সেই জন্য কিন্তু ওখানের কোনো ডেটা বা ওখানের কোনো ছবি তোমাদের সামনে আমি আর রাখিনি। তোমরা এটা বুঝতেই পারছো কেন রাখিনি। তাহলে আমাদের ওশিয়ানিয়া দিয়েই কিন্তু এখানে যা আছে আলটিমেটলি শেষ করবো সেই দেশগুলো, মহাদেশগুলো। এখানে তাহলে জনসংখ্যা 47 মিলিয়ন, মানে প্রায় 4 কোটি। একটা জিনিস দেখো যে 4 কোটি জনসংখ্যা তোমরা একটা ভাবতে পারো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা 2026-এ যে পপুলেশন প্রজেক্ট করা হচ্ছে, যেটা প্রজেকশন মানে হচ্ছে একটা অনুমান করা হচ্ছে যে যে হারে বাড়ছে তাহলে কত হতে পারে। তো সে হারে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 10 কোটির কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন, সেখানে কিনা ওশিয়ানিয়াতে অনলি 4 ক্রোর, 4 কোটি। তাহলে কতটা কম জনসংখ্যা তোমরা নিশ্চয়ই ইমাজিন করতে পারো। তার মধ্যে অস্ট্রেলিয়াতে কিছুটা জনসংখ্যা লক্ষ্য করতে পারছি, ওখানে অস্ট্রেলিয়াটাই তো প্রধান, তো সেখানে কিন্তু অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি এইগুলো একটু পপুলেটেড জোনের মধ্যে পড়ছে। এখানে জনসংখ্যা কেন কম?
তার কারণ হচ্ছে বিশাল অঞ্চল কিন্তু মরুভূমির আওতায় আছে। সেকেন্ড ওয়ান কি না, ওটা হচ্ছে মেনলি এটা দ্বীপ ভিত্তিক হওয়ার জন্য তাদের কিন্তু, এবং দ্বীপটা অনেকটা বিচ্ছিন্ন, অনেক ছোট ছোট দ্বীপও রয়েছে তার সাথে, তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু পপুলেশন ডেন্সিটি খুব স্বাভাবিকভাবেই কম। কেন কিনা উপকূলীয় অঞ্চল, সেখানে সবসময় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র ঢেউয়ের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, অ্যাডভার্স এফেক্ট থাকে। এছাড়া এখানে অনুকূল কৃষি জমি কিন্তু সীমিত, তার জন্য এখানে জনসংখ্যা তুলনামূলক কম। এবারে তোমাদের এটা আরেকটা ম্যাপ তৈরি করে দিয়েছি, যেটা ওয়ার্ল্ড পপুলেশন বাই কন্টিনেন্ট, কোন কন্টিনেন্টে কতটা পপুলেশন রয়েছে সেটার একটা সামারি করে তোমাদের জন্য এখানে একটা ম্যাপ রেখেছি, তোমরা এটা একটু দেখে নাও। পপুলেশন ডিস্ট্রিবিউশন বাই কন্টিনেন্ট। এবারে টোটাল কিভাবে তোমাদের, যেমন একটা হচ্ছে পপুলেশন ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে কিভাবে এটা পরিবর্তন হয়েছে, পপুলেশন টোটাল অ্যামাউন্ট অফ পপুলেশনে কি কি পরিবর্তন হচ্ছে, কিভাবে পরিবর্তন, সেটার জন্য আমি তোমাদের এখানে একটা ছোট্ট ছকের মধ্যে ব্যাপারটাকে রেডি করেছি। বেশিরভাগ কাজটাই কিন্তু আমি তোমাদের থার্ড সেমিস্টারকে মাথায় রেখে ছক দিয়ে দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার কারণ তোমাদের এগুলো কিন্তু যদি এই জায়গাগুলো তোমরা টুকে রেখে দাও নিজেদের কাছে, একটা ছক বানিয়ে নাও, খুব ইজিলি তোমরা কিন্তু এটাকে মানে মনে রাখতে পারবে, ধরে রাখতে পারবে স্মৃতিতে। 1600 থেকে আস্তে আস্তে আমি দেখিয়েছি বর্তমান পর্যন্ত এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওশিয়ানিয়া এবং ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে কিরকম ভাবে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট হচ্ছে ইন মিলিয়নে, এটা আছে 10 লাখ, মিলিয়ন মানে 10 লক্ষে। তাহলে এইভাবে পপুলেশন ইনক্রিজটাকে তোমাদের কন্টিনেন্ট ওয়াইজ এখানে শো করা হয়েছে। নেক্সট হচ্ছে আরেকটা, যেটা তোমাদের 1 নম্বরের মধ্যেই রয়েছে, জনসংখ্যার ঘনত্ব। পপুলেশন ডিস্ট্রিবিউশনটা হলো আগেরটা, এবারে আছে পপুলেশনের ডেন্সিটি। কিভাবে পপুলেশন ডেন্সিটিটা তাহলে চেঞ্জ হচ্ছে, তাহলে ডেন্সিটি কি? আচ্ছা, তোমরা নিজেদেরকে দিয়ে বুঝতে পারো, তোমরা পরীক্ষা দিয়ে এসছো, তোমরা 11-এ পরীক্ষা দিয়েছো, বাংলা আর ইংলিশের দিন মনে করো দেখি তোমাদের একই ক্লাসরুমে পরীক্ষা দিচ্ছ, বাংলার দিনও দিচ্ছ আবার জিওগ্রাফির দিনও দিচ্ছ, তাই তো? বাংলার দিন কতজন ছিল আর জিওগ্রাফির দিন কতজন ছিল? শুধু জিওগ্রাফি যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে যদি ওই রুমে বসানো হয়, আর বাংলার দিনে তো সব বাংলা ছেলেমেয়েরাই ওখানে বসেছে, তো তাহলে এই দুটোর মধ্যে ফারাকটা, এরিয়া ইজ কনস্ট্যান্ট বাট নাম্বার অফ পপুলেশন ইজ ডিফার। তো যেদিনকে বাংলা সেদিনকে অনেক বেশি সংখ্যক লোকজন, এরিয়া একই। আবার যেদিনকে শুধু ভূগোলের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে ওই রুমে, এরিয়া একই কিন্তু সেখানে জনসংখ্যাটা কম। তাহলে যেদিনকে 20 জন, সেটা হয়তো আছে তোমাদের একটা 10 স্কোয়ার ফিটের একটা, তোমার 10 স্কোয়ার ফিটের একটা রুমে তোমাদের হয়তো রয়েছে 10x10 মানে স্কোয়ার ফিটের একটা রুমে রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা পপুলেশনের ডেন্সিটিটাকে মেজার, যে পপুলেশন, টোটাল পপুলেশন কত আছে অ্যাট প্রেজেন্ট সেই জায়গায় ডিভাইডেড বাই সেখানকার এরিয়া। তাহলে বাংলার দিনে ডেন্সিটি অবভিয়াসলি বেশি রাদার জিওগ্রাফির দিনে, তাই তো? এবার কোনো একটা তাহলে পপুলেশন ডেন্সিটি যদি ডিফাইন করি মোট জনসংখ্যাকে সেখানকার মোট আয়তন দিয়ে, এলাকার যে আয়তন তা দিয়ে ভাগ করলেই পাবো সেটা জনঘনত্ব। এই জনঘনত্বকে আমরা পার্সন পার স্কোয়ার কিলোমিটারে রিপ্রেজেন্ট করি। যেহেতু আমরা ভারতে থাকি সেজন্য ভারতের একটা পপুলেশন ডেন্সিটি এখানে তোমাদের এক্সাম্পল দিয়েছি, 382 জন পার স্কোয়ার কিলোমিটারে ছিলেন 2011, যেহেতু আমাদের লাস্ট সেন্সাস 2011 হাতে এসেছিল, সেটা অনুসারে ডেটাটা এখানে শুধুমাত্র দেওয়া আছে। জনসংখ্যা ঘনত্বের বৈশিষ্ট্য কি হচ্ছে না, এটা একটা জনবসতির চাপ কতটা থাকবে সেটা বোঝা যাবে এটা দেখলে। প্রাকৃতিক পরিবেশকে কিন্তু এর জনঘনত্ব প্রভাবিত করবে, ওখানকার জলবায়ু বলো, ওখানকার মাটি মৃত্তিকা, ওখানকার ভূমি, ওখানকার জল, প্রত্যেকটাকেই কিন্তু সেখানকার জনসংখ্যা প্রভাবিত করবে। উন্নত পরিবহন এবং অর্থনৈতিক থাকলে সেখানে জনঘনত্ব বাড়বে। মরুভূমি, পাহাড়, শীতল জলবায়ু অঞ্চলে জনঘনত্ব কম হয়, এগুলো তোমাদের একটু আগেও আমি কিন্তু বলে ফেলেছি। আরেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে 2026-এর রেসপেক্টে মেনলি বিশ্বের গড় জনসংখ্যার ঘনত্ব এখন 60 জন পার স্কোয়ার কিলোমিটার।
এবং এখানে আগে তোমাদের প্রথমেও কিন্তু আমার দেওয়া ছিল প্রত্যেকটা কন্টিনেন্ট ওয়াইজ। এখানে কিন্তু দেখো ওশিয়ানিয়াটা ঢাকা পড়ে গেছে, ওখানে 5.5% পার স্কোয়ার কিলোমিটার ছিল। আর বাকি বাকি মহাদেশগুলো দেখতে পাচ্ছি কেন কম কেন বেশি সেই বৈশিষ্ট্যটাও ওখানে দিয়ে দিচ্ছে, তোমরা কিন্তু দেখে নাও। এবার তাহলে ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ডেন্সিটি কিভাবে, না টোটাল ওয়ার্ল্ডের যে পপুলেশন ডেন্সিটি ওয়াইজ আমরা তাকে 5টা ভাগে ভাগ করেছি। যেমন 5 লিকার্ট স্কেলে করা হয়, যে একটা মিডিয়াম, তারপরে উচ্চ নিম্ন, অতি উচ্চ, অতি নিম্ন, সেইভাবে এখানে ভাগ করেছি। তো অতি উচ্চ যেখানে 500 জনের বেশি, উচ্চ মানে 200 থেকে 500, মাঝারি হচ্ছে 50 থেকে 200, নিম্ন হচ্ছে 10 থেকে 50, অতি নিম্নতে 10 জনের কম। কোথায় হতে পারে, কেন হতে পারে, সেগুলো এখানে আমি লিখে দিয়েছি। যে যেখানে অতি উচ্চ জনঘনত্ব, কেন আমি তোমাদেরকে আগে বলেছি যেখানে উর্বর নদী থাকবে, অনুকূল জলবায়ু থাকবে, শিল্প স্থাপন হবে, সেখানে জলের যোগান থাকবে, সেই সকল জায়গায়, যেমন ভারত বাংলাদেশ, এই সকল জায়গাতে জনঘনত্ব বেশি। যেখানে উর্বর মাটি, পর্যাপ্ত জল, মোটামুটি উন্নত যোগাযোগ ব্যবস্থা, সেই সকল, যেমন নাইল রিভারের কাছে, সেই সকল জায়গায় কিন্তু উচ্চ ঘনত্বই লক্ষ্য করছি। অতি উচ্চ, উচ্চ হলো। এবারে মাঝারি, মাঝারিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশে, ব্রাজিল উপকূলীয়বর্তী অঞ্চলে, সেই সকল অঞ্চলে কিন্তু যেখানে গ্রাম্য পরিবেশ কিছুটা, মানে সেখানকার জলবায়ুটা অনেকটা বিশুদ্ধ, একই রকম শহরের যে ফেসিলিটিস গুলো সেগুলোও পাচ্ছি, সেই সকল জায়গায় মাঝারি ঘনত্বের জনসংখ্যা লক্ষ্য করছি। যেখানে কানাডা, রাশিয়া, প্রতিকূল জলবায়ু, অনুর্বর ভূমি, সেই সকল অঞ্চলে কিন্তু কি হচ্ছে, জনঘনত্ব কমে গেছে, নিম্ন জনঘনত্ব। আর যেখানে প্রচন্ড অ্যাডভার্স একটা ক্লাইমেটিক কন্ডিশন, যেমন ধরো মরু অঞ্চল, যেমন হয়তো মেরু অঞ্চল, সেই সকল অঞ্চলগুলোতে একদম জনসংখ্যা কম, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, সাহারা মরুভূমি, সেই সকল অঞ্চলে 10 জনেরও কম জনঘনত্ব লক্ষ্য করতে পারছি। তো সেটারই একটা, আবার একই রকম ভাবে দেখো, ভেরি হাই, হাই, মডারেট, লো, ভেরি লো করে ভাগ করে দিয়েছি। এবং সেই কালার গুলো দিয়ে আমি কিন্তু যে দেখিয়েছি কোথায় কোন রকমের পপুলেশন ডেন্সিটি লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, এই ছবিটাও তোমাদের চোখের সামনে রাখলাম, তোমরা কিন্তু এটা দেখলে তোমাদের আইডিয়াটা, টোটাল ওয়ার্ল্ডের একটা পপুলেশন ডেন্সিটির একটা গ্ল্যান্স, একটা আইডিয়া খুব সুন্দরভাবে তৈরি হবে। নেক্সট হচ্ছে ট্রেন্ড অফ পপুলেশন গ্রোথ অফ দ্য ওয়ার্ল্ড, কিভাবে পপুলেশন গ্রোথটা আস্তে 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 ইমপ্রুভ করেছে, বেড়েছে। তো যদি যখন আমরা একদম প্রথম থেকে দেখছি 10,000 খ্রিস্টপূর্বাব্দ, তখন কিন্তু যেভাবে মানুষ, যেমন জন্মহারটা যা ছিল, মৃত্যুহার প্রায় সমান ছিল, সেখানে খুব অ্যাডভার্স একটা সিচুয়েশনে মানুষজন বসবাস করত। তখন মানুষজন হান্টিং, ফুড গ্যাদারিং, এই ধরনের কিছু, বা কোথাও কোথাও ছোট্ট ছোট্ট করে হয়তো একটু চাষবাস শুরু করেছে। সেই সকল জায়গা থেকে কিন্তু তখন অত্যন্ত ধীর গতিতে জনসংখ্যার বৃদ্ধি হতো। তারপরে কি হলো না, 1 খ্রিস্টাব্দ থেকে তখন জনসংখ্যা আস্তে আস্তে বাড়লো এবং জনসংখ্যা বৃদ্ধির হারটাও তুলনামূলক বাড়লো। এরপরে আমরা যখন প্রায় 1650 এই জায়গাতে এসে পৌঁছচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেই সকল অঞ্চলে কিন্তু তখন খ্রিস্ট জন্মের সময় থেকে প্রায় অনেকটা পরের দিকে, এই সময় বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য, আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি, এইসবের জন্য জনসংখ্যা বৃদ্ধি কিন্তু রয়েছে, এবং জনসংখ্যা তাতেও বৃদ্ধির হার তুলনামূলক ধীর বলা হচ্ছে। 1800-তে এসে যখন পৌঁছলাম, তখন অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পার করে এসেছি, এবং তখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে অনেক নতুন নতুন ধরনের টেকনোলজি, কিছু কিছু আবিষ্কার হয়ে গেছে, শিল্প বিপ্লবের কাছাকাছি আমরা এসে পৌঁছে গেছি। সেই সকল জায়গার মধ্যে দিয়ে জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। 1950-এ আস্তে আস্তে দেখা যাচ্ছে জনসংখ্যা খুব টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, ডেভেলপমেন্ট, সেই সকল জায়গায় জনসংখ্যা বাড়ছে, বাড়তে বাড়তে 2000-এর কাছে যখন আমরা এসে পড়ছি 610 কোটিতে, তখন কিন্তু জনবিস্ফোরণ বলা হচ্ছে। জনবিস্ফোরণ মানে কি, খুব কম সময়ের মধ্যে যদি অনেক জনসংখ্যা বৃদ্ধি হয়, তাকে বলা হয় জনবিস্ফোরণ। এরপরে যখন জনবিস্ফোরণ হলো, তখন কিন্তু মানুষের একটা কনসাসনেসটা গ্রো করলো, যে না, এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে, তাহলে কিন্তু আমরা
সুস্থভাবে সুন্দরভাবে বাঁচার অধিকারটুকু আমাদের হাত থেকে থাকবে না। তখন কি করতে হবে? তাহলে আমাদেরকে নির্দিষ্ট কিছু নীতি, নিয়ম, পলিসি ইন্ট্রোডিউস করতে হবে, যার ফলে জনসংখ্যা বৃদ্ধির হারটা কোনোভাবে আবার কমিয়ে ফেলা যায়। তার জন্য 2024 এবং 26-এ এসে দেখো কিন্তু 610 থেকে যেখানে 800, তারপরে 815, মানে কি ধীর গতিতে বৃদ্ধি হচ্ছে, কিন্তু গতিটা অনেক কমে গেছে, গতিটাকে অ্যারেস্ট করা গেছে। এইটাকেই এখানে তোমাদেরকে একটা বার গ্রাফের সাহায্যে দেখিয়েছি, তোমরা এটা দিয়েও মনে রাখতে পারো। তো তোমাদেরকে এই পার্টে আমি আপাতত এতটা পর্যন্তই শেষ করছি। নেক্সট পার্টে আমরা আরো যে দুটো আছে সেই দুটোকে নিয়ে আলোচনা করছি। ঠিক আছে?